আচ্ছা, আজকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের 7th 8th ক্লাস। লেকচার 8। আচ্ছা, আমরা আগের দিন প্রবলেম সলভ করছিলাম, তো আজকে আমরা আর একটা প্রবলেম সলভ করব। লেখো, an electron in a hydrogen atom in its ground state absorbs 1.5 times as much energy as the minimum required for it to escape from the atom. What is the wavelength of the emitted electron? ওকে, তো এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, গিভেনটা লিখে নাও। গিভেন আছে 13.6 ইলেকট্রন ভোল্ট energy is needed for ionization. Okay. বলো দেখি কিভাবে হবে। বলো কি হবে, কি বলছে কোশ্চেনটাতে, শুনতে পাচ্ছ? হাইড্রোজেনের একটি ইলেকট্রন
1.5 গুণ এনার্জি শোষণ করে, যেটা মিনিমাম রিকোয়ার্ড টু স্কেপ দ্য অ্যাটম থেকে বেরিয়ে যেতে যতটা শক্তির প্রয়োজন মনে হতে তার থেকে 1.5 গুণ শক্তি বেশি শোষণ করে। তাহলে ওয়েভলেন্থ কত হবে এমিটেড ইলেকট্রন? তাহলে কিভাবে এগোবো? রিকোয়ার্ড এনার্জিটা বার করে ওখান থেকে ইকুয়ালস টু h নিউ করে ওয়েভলেন্থ বার করা যাবে। ইকুয়াল টু h নিউ করতে হবে, তাই তো? তাহলে হবে তো hc বাই ল্যাম্ডা করে ইকুয়াল টু h নিউ মানে তো hc বাই ল্যাম্ডা। আর কেউ কিছু বলবে? এটা বেশ ইম্পর্ট্যান্ট এবং ট্রিকি বেশ। হ্যাঁ, হলো, হবে। দেখো বলছে যে ওর একটা ইলেকট্রন হাইড্রোজেনের প্রথম শেলে আছে, সেখান থেকে আয়োনাইজ করতে হবে, মানে ইনফাইনাইট সেপারেশন নিয়ে যেতে হবে, মানে সেল থেকে বার করতে হবে। তার জন্য বলছে 1.5 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে। আচ্ছা, এবার ওই ইলেকট্রনটা এনার্জি নিয়েছে কতটা? বলছে এর 1.5 গুণ, মানে ও লাগে হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। আয়োনাইজেশনের জন্য লাগে হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, আর ও নিয়েছে 1.5 গুণ, তাহলে 1.5 ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, তাই তো? কোশ্চেনে তাই বলেছে। বলছে যে গ্রাউন্ড স্টেটে সে 1.5 টাইমস অ্যাজ মাচ এনার্জি অ্যাজ দ্য মিনিমাম রিকোয়ার্ড ফর ইটস স্কেপ ফ্রম দি অ্যাটম, মানে আয়োনাইজ হতে যা এনার্জি লাগে তার থেকে 1.5 গুণ সে এনার্জি অ্যাবজর্ব করেছে। তার মানে এটা সে অ্যাবজর্ব করেছে। তার থেকে আয়োনাইজেশনে খরচ হয়েছে কতটা? 13.6 ইলেকট্রন ভোল্ট। এইবার কি হয়েছে, বাকি যেটা আছে, বাকি যে 0.5 ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, এটা কি করছে? বলছে এটা যখনই তার এক্সট্রা ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটা ওর কাইনেটিক এনার্জি রূপে ওর মধ্যে স্টোর থাকবে। যেটা করবে কি, সেটা ও কাইনেটিক এনার্জিটাকে নিয়ে ও একটা স্পিডে, ভেলোসিটিতে সে এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে রেস্ট যেটা, সেটা হচ্ছে ওর কাইনেটিক এনার্জি হিসেবে বা গতিশক্তি হিসেবে সেটা খরচ হচ্ছে। তাহলে গতিশক্তিতে খরচ হচ্ছে কতটা বলো? 6.8 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, মানে এর জাস্ট অর্ধেক, মানে 13.6 ডিভাইড বাই 2। হ্যাঁ, এইটা তাহলে 13.6 এখানে তাকে আয়োনাইজ করতে খরচ হলো, আর বাকিটা তাকে স্কেপ করতে, মানে জাস্ট এই যে বলছে যেটা বাকিটা সেটা বেরিয়ে যাচ্ছে আর কি কাইনেটিক এনার্জি রূপে, সেটা কোশ্চেনে বলে দেয়নি। হ্যাঁ, বলছে হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ এমিটেড ইলেকট্রন। তাহলে এইটা যে এমিটেড যেটা হচ্ছে, সেই ইলেকট্রনটার ওয়েভলেন্থ কত? তাহলে সেল থেকে জাস্ট বার করতে লাগছে 13.6, আর তারপরে বাকিটা হচ্ছে কাইনেটিক এনার্জি রূপে বেরিয়ে যাচ্ছে। এবার এই যে কাইনেটিক এনার্জি যদি এইটা হয়, তাহলে এইটা ইকুয়াল টু আমি জানি কি, হাফ এমভি স্কোয়ার। আর হাফ এমভি স্কোয়ার থেকে আমি জানি পি স্কোয়ার বাই 2m। সেখান থেকে আমি ল্যাম্ডা বার করব ইউজিং ডি ব্রগলি ডুয়েল ক্যারেক্টার অফ ম্যাটার। সেটা আমরা এখনো পড়িনি, কিন্তু ইকুয়েশন আমরা এখানে ইউজ করতেই পারি, কারণ তোমরা ওটা জানো।
তো আমরা কিভাবে এগোবো? তো সিস্টেম্যাটিকে যেটা হচ্ছে যে আমার বলে দিয়েছে আয়োনাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন, সেটা বলেছে 13.6 ইলেকট্রন ভোল্ট। এবার অ্যাকর্ডিং টু প্রবলেম কি বলছে? অ্যাকর্ডিং টু প্রবলেম electron absorbs 1.5 times IE of hydrogen। তাহলে অ্যাবজর্বড এনার্জি কত হচ্ছে? সেটা হচ্ছে 1.5 ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, আচ্ছা, এটা এইভাবেই থাকবে। আচ্ছা, নেক্সট বলছে যে এই এতটা যে এনার্জি সে অ্যাবজর্ব করলো, এর মধ্যে 13.6 ইলেকট্রন ভোল্ট is used in ionization, so amount of energy is used to generate kinetic energy। Amount of energy is used to generate kinetic energy। তাহলে কাইনেটিক এনার্জি কত ইউজ হচ্ছে? সেটা হচ্ছে 1.5 ইন্টু 13.6। এটা হচ্ছে সে নিয়েছিল, মাইনাস আয়োনাইজ হতে কত খরচ হলো? 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে 0.5, মানে 6.8, তাই তো? ওকে, বুঝতে পেরেছো এই পর্যন্ত? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, তার এই এনার্জিটা হচ্ছে তার ওই ছুটে বেরিয়ে যেতে কাইনেটিক এনার্জি রূপে স্টোর হচ্ছে। আচ্ছা, তাহলে এই এনার্জিটা সে গতিশক্তি হিসেবে ব্যবহার করছে, তাহলে সে দৌড়ানোর জন্য ব্যবহার করছে। তাহলে দৌড়লে সে সবসময় একটা ওয়েভ তৈরি করবে। তাহলে ওয়েভ যদি তৈরি করে, সে ওয়েভের ওয়েভলেন্থ জানতে চেয়েছে। তো আমরা জানি যে কাইনেটিক এনার্জি থেকে আমরা ওয়েভলেন্থ বার করতে পারি। কীরকমভাবে? we know that kinetic energy is equal to half mv square। এবার এই হাফ mv স্কোয়ারকে দেখো, উপরে m গুণ করব, নিচে m গুণ করব, তাহলে কি দাঁড়াচ্ছে? উপরে হয়ে যাচ্ছে m স্কোয়ার ভি স্কোয়ার বাই নিচে হয়ে যাচ্ছে 2m, তাই তো? এবার mv মানে আমি জানি p, তাহলে p স্কোয়ার বাই 2m, where p equal to ভরবেগ আর কি। আচ্ছা, মোমেন্টাম অফ ইলেকট্রন। মোমেন্টাম অফ ইলেকট্রন।
এবার দেখো এই যে পিটা, এবার পিটাকে যদি আমি বার করে নিই তাহলে পিটা কি দাঁড়াচ্ছে বলো দেখি? পিটা দাঁড়াচ্ছে হচ্ছে, বলো, না সেটা আমরা এখান থেকে করতে পারি, এখান থেকেই করে নিই একেবারে। এবার এটা একটা একটা ইকুয়েশন, 1 নম্বর হলো পি স্কোয়ার বাই 2m, বা এখান থেকে আমি পি স্কোয়ারটা জাস্ট বার করে নিই তাহলে সুবিধা হবে। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ইন্টু 2m। ওকে, এইটাকে আমি 1 নম্বর ইকুয়েশন হিসেবে রাখছি। আমার দরকার ল্যামডা। তাহলে আমরা অ্যাকর্ডিং টু ডি ব্রগলি হাইপোথিসিস, again from de Broglie hypothesis কি আছে, lambda equal to h by p। ওকে, তাহলে p equal to কি দাঁড়াচ্ছে, h by lambda। সরি, এটা 2 নম্বর নয়, এটা 2 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যদি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশনে বসাই, ফ্রম ইকুয়েশন 1 and 2 we get, তাহলে কি হবে, h by lambda তার স্কোয়ার is equal to কাইনেটিক এনার্জি ইন্টু 2m। তাহলে আমার দরকার কি, আমার ল্যামডা চাই, তাহলে ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু h স্কোয়ার বাই কাইনেটিক এনার্জি ইন্টু 2m। তাহলে আমার এখানে মানগুলো সব বসাই। h কত, জুল সেকেন্ড। আচ্ছা, কাইনেটিক এনার্জি কত বলো, 6.8 ইলেকট্রন ভোল্ট। 6.8 ইলেকট্রন ভোল্ট। এবার এটাকে আমরা যেহেতু জুল করেছি উপরে, তাহলে নিচে জুল করতে হবে, তাহলে কি করতে হবে আমাকে, 1.6 into 10 to the power minus 19। হ্যাঁ, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কাইনেটিক এনার্জি, আচ্ছা, ইন্টু 2 ইন্টু এম মানে মাস অফ ইলেকট্রন, সেটা হচ্ছে কত, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে এটা বেরোবে আমার ল্যামডা স্কোয়ার। এটা দেখো তো কত আসে, স্যার এইচ স্কয়ার ছিল, হ্যাঁ এটা এইচ স্কোয়ার ছিল, এইচ স্কোয়ার ছিল। দেখো তো কত আসে এটা, মাইনাস মাইনাস মাইনাস, হ্যাঁ বলো বলো, 2.21 into 10 to the power minus 19। হ্যাঁ বলো কত এসছে,
ল্যামডা স্কোয়ারের মান ওইটাই এসছে স্যার। কোনটা এসছে বলো? স্যার ওই 2.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। হ্যাঁ, তা ল্যামডা কত আসছে? 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। 4.7, তারপর একটা ডিজিট বলো তো দুটো। 05। 05 কি? এটা কি এসছে? ইউনিট কি এসছে? এসআই তে স্যার। মিটারে আসবে। 4.7 ইন্টু 705 ইন্টু কত? 10 টু দি পাওয়ার মাইনাস 10। -10। হ্যাঁ -10, বেশ। এটা হচ্ছে মিটারে এসছে, তাই না? আচ্ছা, তাহলে এটা অ্যাংস্ট্রমে জাস্ট -10, এইটা মানেই হচ্ছে অ্যাংস্ট্রম। তাহলে 4.705 অ্যাংস্ট্রম। ভেরি গুড। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে wavelength of the emitted electron is 4.705 angstrom. হয়েছে? ক্লিয়ার? আর এবার তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, যেগুলো তোমরা এবার এই যে করলে এর উপর বেস করে করবে। সেটা হচ্ছে দেখো, the energy of an electron in a hydrogen like species is minus 13.6 divided by n square z square electron volt. If the energy of an electron in an excited hydrogen atom be minus 1.51 electron volt, what will be the angular momentum of the electron N and Z have their usual meaning. ঠিক আছে?
obtain an expression for the total energy of an electron in helium plus ion on the basis of Bohr's equation for energy levels of single electron system. Calculate the second IE of helium, given that the first IE of hydrogen is এত কিলোজুল পার মোল। আচ্ছা লিখেছো? হ্যাঁ স্যার। এগুলো বাড়িতে করবে, দেখবে সহজ সহজ অঙ্ক। আচ্ছা লাস্টে আরেকটা দিয়ে দিই। সেটা হচ্ছে হোয়াট electronic transition in helium plus spectrum would have the same wavelength as the first Lyman transition of hydrogen. এই তিনটা অঙ্ক বাড়ির কাজ থাকলো। হয়েছে? আচ্ছা এই হয়ে গেল আমাদের বোর মডেল অফ অ্যাটম। এবার এই বোর মডেল অফ অ্যাটম পড়ার পরে আমরা এর কিছু লিমিটেশনস আছে আর কি, সেই লিমিটেশনসগুলো পড়ে নেব, যে কি কি জিনিস এ ব্যাখ্যা করতে পারেনি সেই জিনিসগুলো আমরা পড়ে নেব। তাহলে বোর মডেল তার লিমিটেশন পড়ব, লিমিটেশনস অফ Bohr model. Limitations of Bohr model. Heading দাও। দেখো বোর মডেলের লিমিটেশনস কি কি হতে পারে। আচ্ছা বোর মডেল অফ অ্যাটম এটা কাদের জন্য প্রযোজ্য? বোর মডেল অফ অ্যাটম
Hydrogen and hydrogen like. হ্যাঁ, হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক সিস্টেম, মানে যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে। তো এই একটা ইলেকট্রন আছে এরকম এলিমেন্টের জন্য বলছে এটা অ্যাপ্লিকেবল। তো নিশ্চয়ই তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার ব্যাখ্যা করতে পারে না বোর অ্যাটমিক মডেল। তার মানে বোর অ্যাটমিক মডেল ইজ নট অ্যাপ্লিকেবল ফর মাল্টি ইলেকট্রনিক সিস্টেম। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য লিমিটেশন। তাহলে আমরা সবাই তো সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম নয়। সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এইরকম প্রথম দিকের কয়েকটা মৌল বা আয়ন। কিন্তু যখন খুব ভারী মৌল, ধরো মনে করো আয়রন, কোবাল্ট, এই ধরনের যে মৌলগুলো আছে, তাদেরকে তুমি ওয়ান ইলেকট্রন সিস্টেমে কখনোই কনভার্ট করতে পারবে না, বা তারা ওয়ান ইলেকট্রন সিস্টেম নয়। তো তাদের ক্ষেত্রে আমি বোর অ্যাটমিক মডেলটাকে ব্যবহার করতে পারি না, কারণ সেগুলো অনেক কমপ্লিকেটেড। সেখানে ইন্টার ইলেকট্রনিক রিপালশন আছে, হ্যাঁ, মানে সিগমা আছে, সেখানে তাহলে জেডটা জেড নয়, সেখানে জেডটা হচ্ছে জেড এফেক্টিভ। তো এই কমপ্লিকেসির জন্য সেখানে কিন্তু বোর অ্যাটমিক মডেলটা প্রযোজ্য নয়। তাহলে ফার্স্ট পয়েন্ট হবে লিমিটেশনসের, ফার্স্ট পয়েন্ট লেখো যে ইট ক্যানট এক্সপ্লেন, it cannot explain এক নম্বর পয়েন্ট দিয়ে লেখো, it cannot explain the spectra of multi-electronic system, the spectra of multi-electronic system or atom, spectra of multi-electronic system or atom. It cannot explain the spectra of multi-electronic system or atom. Full stop. It only explains spectra of hydrogen atom, or hydrogen like ions, ঠিক আছে? example hydrogen helium plus lithium plus, example hydrogen helium plus lithium 2+। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর যে লিমিটেশন সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমরা এর যে স্পেকট্রাটা করেছিলাম আর কি, যেখানে লাইম্যান সিরিজ, বামার সিরিজ এগুলো পেয়েছি, সেখানে আমরা সেগুলোকে বলেছিলাম লাইন স্পেকট্রাম। তো আমরা এর পরবর্তী যে সোমারফিল্ডের যে থিওরিটা পড়বো আর কি, সেখানে তিনি দেখিয়েছেন যে ওই যে লাইনগুলো আমরা দেখিয়েছিলাম যে 2 থেকে 1, 3 থেকে 1, 3 থেকে 2, 4 থেকে 2, 5 থেকে 3, 4 থেকে 3, এই যে এক একটা ট্রানজিশনের জন্য এক একটা যে লাইন দেখতে পেয়েছিলাম আমরা, বলছে যে সেটাকে যদি আরও ম্যাগনিফাই করা যায়, আরও জুম করা যায়, তাহলে দেখা যায় ওর মধ্যে আরও সূক্ষ্ম লাইন বা সূক্ষ্ম ট্রানজিশন হয়েছে, যেগুলোকে আমরা বলি ফাইনার স্পেকট্রা, মানে আরও ফাইন, সূক্ষ্ম। তো ওই যে বোর অ্যাটমিক মডেলে সে শুধু বলেছিল যে 2 থেকে 1 হলে কটা ট্রানজিশন হবে? একটাই হবে। 3 থেকে 2 আর একটা ট্রানজিশন হবে, 4 থেকে 3 একটাই ট্রানজিশন হবে। তো এক একটা লেভেলের জন্য এক একটাই ট্রানজিশন হবে। তো সেটা পুরোপুরি ঠিক নয়। পরবর্তীতে সোমারফিল্ড প্রমাণ করেছিল যে একটা লেভেল, ধরো 2 থেকে 1 একটা ট্রানজিশন নয়, 2 থেকে 1 একের বেশি ট্রানজিশন হবে, এবং সেগুলো সূক্ষ্ম ট্রানজিশন, যেগুলোকে আমরা ফাইনার স্পেকট্রা বলি, সেই ফাইনার স্পেকট্রাগুলোর এক্সিস্টেন্স আছে। কিন্তু বোর সেই রকম ফাইনার স্পেকট্রার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তো এর পরের থিওরিতে আমরা যখন সোমারফিল্ড থিওরি পড়ব, সেখানে আমরা এই বোর অ্যাটমিক মডেলের টাকে আরও ভিতরে ঢুকে, মানে সেখানে একটা লাইনের মধ্যে আরও কটা সূক্ষ্ম লাইন থাকতে পারে, সেই জিনিসগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব আর কি। তো সেটা হচ্ছে ফাইনার স্পেকট্রা। তো এই ফাইনার স্পেকট্রার কোনো কনসেপ্ট আমরা বোর অ্যাটমিক মডেল থেকে পাই না, ঠিক আছে? তো এটা হচ্ছে সেকেন্ড লিমিটেশন।
তো সেকেন্ড লিমিটেশনটা লিখে নাও যে ইট ক্যানট এক্সপ্লেন the spectra of it cannot explain the appearance of the finer spectral line, finer spectral line, FINER, finer spectral line হচ্ছে। হ্যাঁ স্যার। 3 নম্বর পয়েন্ট যেগুলো লিখবো সেটা হচ্ছে আমরা এখন ডিসকাস করিনি, তাই শুধু স্টেটমেন্টটাই লিখবো। সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের নাম শুনেছো তোমরা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সেই হাইজেনবার্গের আনসার্টেনিটি যে প্রিন্সিপালটা যেটা আছে, যেটা বলেছিল সেখানে যে মোমেন্ট, পজিশন এবং মোমেন্টাম এই দুটো একসঙ্গে কখনো কোনো একটা সাব অ্যাটমিক পার্টিকেল যারা মানে ক্ষুদ্র যারা অতি সূক্ষ্ম পার্টিকেল তাদের ক্ষেত্রে যারা মুভেবল তাদের ক্ষেত্রে কখনো একসঙ্গে পজিশন এবং মোমেন্টাম সঠিকভাবে ডিটারমাইন করা যায় না। পজিশন যদি তুমি সঠিকভাবে ডিটারমাইন করো তাহলে মোমেন্টাম ভুল হয়ে যাবে বা মোমেন্টামে এরর আসবে, আর মোমেন্টাম যদি তুমি সঠিকভাবে ডিটারমাইন করতে চাও তাহলে সেক্ষেত্রে পজিশন তুমি ভুল রিকগনাইজ করবে। তো সেই যে আনসার্টেনিটি প্রিন্সিপাল গিভেন বাই হাইজেনবার্গ, সেই আনসার্টেনিটি প্রিন্সিপাল সম্বন্ধে বা আনসার্টেনিটি প্রিন্সিপালটা এই বোর অ্যাটমিক মডেল ওবে করে না। মানে বোর অ্যাটমিক মডেলে অনুযায়ী এটাই দাঁড়ায়, যেহেতু এটা ক্লাসিক্যাল মেকানিক্সের উপর দাঁড়িয়ে আছে, বোর অ্যাটমিক মডেলে তুমি ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম একসঙ্গে ডিটারমাইন করতে পারো অ্যাকর্ডিং টু বোর মডেল অফ অ্যাটম। কিন্তু বাস্তবে যেটা হয় সেটা হাইজেনবার্গ পরবর্তীতে প্রমাণ করেছে যে ওই ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে সেই ইলেকট্রনগুলোকে কখনো তার পজিশন এবং মোমেন্টাম একসঙ্গে তুমি ডিটারমাইন করতে পারবে না। এটা রিয়ালিটিতে কখনো সম্ভব না। কিন্তু বোর অ্যাটমিক মডেল বলছে তার কনসেপ্ট অনুযায়ী হ্যাঁ পারা যাবে, একসঙ্গে দুটোকেই পারা যাবে, কিন্তু হাইজেনবার্গ বলছে না পারা যাবে না। তার মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ নট ওবেড বাই বোর অ্যাটমিক মডেল। তো 3 নম্বর পয়েন্ট লেখো, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল is not obeyed by Bohr's theory, 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 is not obeyed by Bohr's theory. Okay, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটায় এই জিনিস এগুলো সব যেগুলো ব্যাখ্যা করতে পারছে না এগুলো আমরা পরে সব ডিসকাস করবো পর। বলছে যে তোমরা জিম্যান এফেক্টের নাম শুনেছো, জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট। এই জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট যেটা সেখানে হচ্ছে যে যথাক্রমে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডে এই যে স্পেকট্রাল লাইনগুলো যেটা দেখতে পাওয়া যায় সেই স্পেকট্রাল লাইনগুলো স্প্রেড করে যায়, আরও ভেঙে যায়। তো এই যে স্পেকট্রাল লাইনগুলো যে ম্যাগনেটিক ফিল্ডে স্প্রেড করে যায় সেই যে বা জিম্যান এফেক্ট যেটাকে বলে, সেই সম্বন্ধে বোর কোনো রকম এক্সপেরিমেন্ট করেনি বা কোনো কথা বলেনি। তারপরে বোর অ্যাটমিক মডেলে যে লাইন স্পেকট্রামগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে করি বা ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে করি তো সেগুলো বলছে ভেঙে যাবে। তাহলে এই যে ভেঙে যাওয়াটা স্প্রেডিং অফ স্পেকট্রাল লাইন্স সেই সম্বন্ধে কোনো কথা বলেনি, যেটা পরবর্তীতে জিম্যান তার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে প্রমাণ করেছে এবং স্টার্ক ইলেকট্রিক ফিল্ড দিয়ে প্রমাণ করেছে। তো এটা আমরা পরবর্তীতে পড়বো, এখন জাস্ট স্টেটমেন্টগুলো লিখতে হবে। সেটা হচ্ছে 4 নম্বর বলছে যে স্প্রেডিং অফ স্পেকট্রাল লাইন সেটা আমরা ব্যাখ্যা করতে পারিনি বোর অ্যাটমিক মডেলে ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অর ইলেকট্রিক ফিল্ড। দেখো, স্প্রেডিং অফ দি স্পেকট্রাল লাইন্স, স্প্রেডিং অফ দি স্পেকট্রাল লাইন্স, স্প্রেডিং অফ দি স্পেকট্রাল লাইন্স in presence of magnetic field, in presence of magnetic field, in presence of magnetic field
ব্র্যাকেটের মধ্যে জিম্যান বা জিম্যান এফেক্ট লেখো, ব্র্যাকেটের মধ্যে লেখো জিম্যান এফেক্ট, ZEEMAN, ZEEMAN, জিম্যান এফেক্ট, ব্র্যাকেট ক্লোজ, and in presence of electric field, and in presence of electric field, and in presence of electric field, ব্র্যাকেটের মধ্যে লেখো স্টার্কস এফেক্ট, স্টার্কস এফেক্ট, STARK apostrophe S, Stark's effect, bracket close, presence of electric field, bracket লেখো Stark's effect, bracket close, cannot be explained by cannot be explained by Bohr's theory, cannot be explained by Bohr's theory. Okay, ঠিক আছে। এবার 5 নম্বর পয়েন্ট, আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা বোর মডেল অফ অ্যাটম যেটা আমরা পড়েছি সেটা কত ডাইমেনশনাল, 1D 2D 3D কত ডাইমেনশনাল? 2D। কেন 2D? কারণ সেখানে দেখো নিউক্লিয়াস, ইলেকট্রন এগুলো সব এক একটা সেম প্লেনে রাখা হয়েছে সবাইকে। নিউক্লিয়াস একটা আছে, তার চারিদিকে একটা প্লেনেই সমস্ত ইলেকট্রনগুলো ঘুরছে। তো একটা প্লেনেই যদি সমস্ত ইলেকট্রনগুলো ঘোরে তাহলে অবশ্যই, সমস্ত বলতে এখানে একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম যেহেতু একটা ইলেকট্রন ঘুরছে, তো এটা ইলেকট্রন এবং নিউক্লিয়াস ওটা একই প্লেনে আছে, তো এটা অবশ্যই 2D, মানে 2 ডাইমেনশনাল। কিন্তু বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে আমরা প্রমাণ করব সোমারফিল্ড এবং তারপরে এক্সপেরিমেন্টগুলোতে যে অ্যাটম হচ্ছে অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল, ইটস নট এ 2 ডাইমেনশনাল সিস্টেম। তো অ্যাটম হচ্ছে 3 ডাইমেনশনাল, কিন্তু বোর অ্যাটমিক মডেল থেকে আমরা পাচ্ছি, বোর অ্যাটমিক মডেল বলছে যে অ্যাটম ইজ 2 ডাইমেনশনাল। এটাও ঠিক নয়, তার মানে এটাও একটা লিমিটেশন যে অ্যাটমিক মডেল, বোর অ্যাটমিক মডেল অনুযায়ী অ্যাটম ইজ 2 ডাইমেনশনাল, বাট অ্যাকচুয়ালি ইট ইজ 3 ডাইমেনশনাল। ওকে, তো লাস্ট পয়েন্ট লেখো, 5 নম্বর পয়েন্ট লেখো, বোরস থিওরি ইজ 2 ডাইমেনশনাল, বা এরকমভাবে লেখো, অ্যাকর্ডিং টু বোরস মডেল, according to Bohr's model, according to Bohr's model, comma, atom is 2 dimensional, atom is 2 dimensional, but actually atom is 3 dimensional, atom is 3 dimensional. Okay, আচ্ছা এই গেল হচ্ছে আমাদের বোর অ্যাটমিক মডেল, তার লিমিটেশন হয়ে গেল। এইবার আমরা এর পরবর্তী থিওরিগুলো পড়বো, তার আগে আমরা বেশ কিছু জিনিসপত্র আমরা একটু পড়ে নেব, যেমন ডি ব্রগলি হাইপোথেসিস, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই দুটো জিনিস আমরা আগে পড়ে নেব, তারপরে আমরা ওই পরের সোমারফিল্ড থিওরিতে যাব আর কি। বোর মডেল অফ অ্যাটমের পরে সোমারফিল্ড থিওরিতে আমরা প্রবেশ করব। ঠিক আছে,
হেডিং দাও ডি ব্রগলি কনসেপ্ট। দেখো, অ্যাকর্ডিং টু ডি ব্রগলি বলছে যে যে কোনো ম্যাটার যদি মুভেবল হয়, মানে তার মধ্যে যদি ভেলোসিটি থাকে, তাহলে বলছে তার মধ্যে মাস ক্যারেক্টার থাকবে এবং একই সঙ্গে তার মধ্যে ওয়েভ ক্যারেক্টারও থাকবে। ধরো একটা ক্রিকেট বলকে ছুড়ে দেওয়া হলো, তাহলে যখন ক্রিকেট বল ইন ভেলোসিটি বা স্পিডে আছে, তখন তার মধ্যে মাস তো আছেই এবং তার মধ্যে একটা ওয়েভ ক্যারেক্টার মানে ল্যামডা তৈরি হবে। তো বলটা যখন ছুটবে তখন সে তার গতিপথে একটা ওয়েভ জেনারেট করবে, তার মানে ওই ক্রিকেট বলটার মধ্যে একটা ওয়েভ ক্যারেক্টার আছে, আবার তার মধ্যে তো মাস আছেই। তো পার্টিকেল ক্যারেক্টার, মাস আছে মানে পার্টিকেল ক্যারেক্টার, আর ওয়েভ আছে মানে ওয়েভ ক্যারেক্টার। তার মানে কোনো গতিশীল বস্তুর মধ্যে সবসময় একটা ম্যাটার ক্যারেক্টার এবং একটা ওয়েভ ক্যারেক্টার আছে। তাই জন্য এই যে ডি ব্রগলির যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অফ ম্যাটার। কি বলা হয়? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অফ ম্যাটার। সে যে কোনো, ধরো একটা বাস যাচ্ছে, সেই বাসটা যদি স্পিডে যায় আর কি, তাহলে স্পিডে মানে একটা গতিবেগে, যে কোনো একটা গতিবেগে যাচ্ছে, তাহলে মানে গতিশীল যদি হয়, তাহলে সেই বাসটার মধ্যে মাস ক্যারেক্টার তো আছেই, মানে ম্যাটার আছে, আবার সে যেহেতু গতিশীল, সে তার গতিপথে একটা ওয়েভ জেনারেট করবে, তার মধ্যে সে ওয়েভ ক্যারেক্টারও আছে। তার মানে সেই বাসটা অ্যাকচুয়ালি একটা ম্যাটার শুধু নয়, সে একটা ওয়েভও। তার মানে তার মধ্যে ওয়েভ এবং ম্যাটার দুটো ক্যারেক্টারই একসঙ্গে আছে। তো এখান থেকে আমরা কনসেপ্টটা যেটা বলছে সেটা হচ্ছে দিস কনসেপ্ট connects to the particle character of the electron that is mass, momentum, etc. with that of the wave character that is wavelength। ঠিক আছে? তো আমরা বলছি যে কোনো একটা গতিশীল বস্তু বলছে তার মধ্যে মাস ক্যারেক্টারও আছে, আবার ওয়েভ ক্যারেক্টারও আছে। তো সেটা প্রমাণ করবে কি করে? তার জন্য একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন চাই। তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি বলছে? যে অ্যাকর্ডিং টু প্লাঙ্কস ইকুয়েশন, সেটা কি বলছে? E equal to h nu। ওকে, এটা আমরা পড়ে ফেলেছি। এগেইন
according to the Einstein's theory of mass energy relationship, সেটা কি? সেটা হচ্ছে ইকুয়াল টু mc স্কয়ার। তো এই যে ইকুয়াল টু mc স্কয়ার এবং ইকুয়াল টু h নিউ, এটাকে যদি ইকুয়েট করি তাহলে কি দাঁড়ায়? from equation 1 and 2 we get h nu is equal to mc square, তাই তো? তাহলে দেখো এই দেখো h নিউ এটা আবার কি? hc by lambda. hc by lambda is equal to mc square as h nu equal to hc by lambda। তাহলে এখান থেকে দেখো এইটা কেটে গেল, তার মানে mc is equal to h by lambda or lambda equal to h by mc। ঠিক আছে, এবার দেখো এই যে ডেরিভেশন, ইকুয়েশনটাকে ফিটেড ইকুয়েশন নাম দেওয়া হয় না? হ্যাঁ এই ল্যামডা ইকুয়ালস টু h বাই mc, এটাকে ফিটেড ইকুয়েশন বলা হয় না? হ্যাঁ দাঁড়াও এবার বলছি। এইবার এইখানে এই যে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করেছি সেখানে দেখো এই যে প্লাঙ্কসের যে ইকুয়েশনটা, এই প্লাঙ্কসের ইকুয়েশনটা কাদের জন্য প্রযোজ্য? আমরা বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, ই ইকুয়াল টু এমসি স্কয়ার কার জন্য প্রযোজ্য? ইকুয়াল টু এমসি স্কয়ার সবার জন্য, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হোক, আদার ম্যাটার হোক, যাই হোক না কেন, তোমার আমার একটা বাস, একটা ক্রিকেট বল, সকলের জন্য ইকুয়াল টু এমসি স্কয়ার রিলেশনটা প্রযোজ্য। তাহলে এই যে দুটোকে কম্বাইন করে যে রিলেশনটা তৈরি হলো, এটা কার জন্য প্রযোজ্য? কমন কি হচ্ছে দুটোর মিলে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তার মানে দেখো আবার বলি, এটা হচ্ছে শুধুমাত্র ইএমডব্লিউ আর এটা হচ্ছে ইএমডব্লিউ প্লাস আদার অল। তাহলে এই দুটো যদি ইকুয়েট করি তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনটা যেটা আছে সেটা হচ্ছে ইএমডব্লিউর জন্য প্রযোজ্য না? এই ইকুয়েশনটা ফর ইএমডব্লিউ, কারণ এখানে সিটা যেটা আছে, সিটা কি? স্পিড অফ ভেলোসিটি অফ লাইট। তাহলে স্পিড অফ লাইট, তাহলে সিটা তো স্পিড অফ লাইট। এবার সিটা স্পিড অফ লাইট, সেটা অ্যাকচুয়ালি আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম সেখানে আমরা লিখেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ভেলোসিটি হচ্ছে আলোর বেগের সঙ্গে সমান। তো এই যে সিটা, এটা স্পিড অফ লাইট, কারণ আমরা এখানে এই যে লিখেছি এই যে এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই সিটা কি? এইচ সি বাই ল্যামডা। আমরা তো এইচ নিউটা, এই যে ইকুয়েশনটা, এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের জন্য। তাহলে এটা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের জন্য হয় তাহলে এটা এর থেকে যে সিটা আসছে এইচ সি বাই ল্যামডা, এই সিটাও হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের জন্য, এবং এই সিটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের স্পিড হচ্ছে আলোর গতিবেগের সঙ্গে সমান, তাই জন্য এই সিটা হচ্ছে স্পিড অফ লাইট। তাহলে এখান থেকে যে সিটা পাচ্ছি, এই সিটা হচ্ছে আলোর গতিবেগ।
তার মানে এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই পর্যন্ত হলো। এইবারে দেখো, যখন এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের জন্য এটা সত্যি হলো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু পরবর্তীতে যখন আইনস্টাইনের একটা থিঙ্কিং সে ভেবে বলল যে ডি ব্রগলিকে, যে এই যে ইকুয়েশনটা তুমি লিখেছো যে ই ল্যামডা ইকুয়াল টু h/mc, সেখানে দেখো এম আছে আবার ল্যামডা আছে, তার মানে এম আছে মানে মাস আছে ইকুয়েশনের মধ্যে, আবার ল্যামডাও আছে ইকুয়েশনের মধ্যে। তার মানে এই ইকুয়েশনটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যেটা হচ্ছে ম্যাটারের ডুয়ালিটি ইন্ডিকেট করে। তাহলে ডুয়ালিটি ইন্ডিকেট করে মানে কি, এখানে ওয়েভ ক্যারেক্টার ইন্ডিকেট করছে আর মাস থেকে আমি ম্যাটার ক্যারেক্টার ইন্ডিকেট করতে পারছি। তাহলে একটা পদার্থের মধ্যে, গতিশীল পদার্থের মধ্যে মাস ক্যারেক্টারও আছে আবার ল্যামডা ক্যারেক্টার মানে ওয়েভ ক্যারেক্টারও আছে, সেটা প্রমাণ করেছে। কিন্তু যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে বস্তুটাকে নিয়ে তুমি আলোচনা করছো সেই বস্তুর ভেলোসিটিটা বলছে অবশ্যই স্পিড অফ লাইটের সঙ্গে সমান হতে হবে অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন। কিন্তু তুমি ধরো মনে করো একটা ক্রিকেট বলকে ছুড়লে তার মধ্যে কতটা ওয়েভ জেনারেট হয়েছে সেটা তুমি কি এই ইকুয়েশন দিয়ে বার করতে পারবে? এখনো পর্যন্ত তুমি কি ক্রিকেট বলের ভেলোসিটির জায়গায় তুমি কি স্পিড অফ লাইট লিখতে পারবে? কি মনে হয়? তাহলে ক্রিকেট বলের যদি আমি যদি বলা হয় একটা ক্রিকেট বল, এই ক্রিকেট বলের বলছে ল্যামডা কত, একটা গতিশীল ক্রিকেট বল, তার ল্যামডা কত, তাহলে কি আমি এই ইকুয়েশনটা ব্যবহার করে করতে পারবো? করতে পারবো না, কারণ ল্যামডা এইচ বসালাম, এম মাস অফ ক্রিকেট বল বসালাম, কিন্তু সি এর জায়গায় তো আমি স্পিড অফ লাইট বসাতে পারি না, কারণ ক্রিকেট বলটার গতিবেগ তো স্পিড অফ লাইট নয়, তার গতিবেগ অন্য কোনো ভেলোসিটি, সেটা 30 কিলোমিটার বেগে হতে পারে, 50 কিলোমিটার বেগে হতে পারে, 100 কিলোমিটার বেগে হতে পারে। তো এই যে জায়গাটা তার মানে জেনারেলাইজড নয়। এই যে ইকুয়েশনটা এলো, এই ইকুয়েশনটা কেবলমাত্র আলোর গতিবেগে যারা চলে মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তাদের জন্যই প্রযোজ্য। এবার যখন এই যে ডি ব্রগলি এই ইকুয়েশনটাকে উপস্থাপন করলো, তখন আইনস্টাইন বলল যে তুমি একটু ভেবে বলল যে এটাকে জেনারেলাইজ করে দাও যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, মানে যেখানে ভিটা হচ্ছে ভেলোসিটি অফ এনি ম্যাটার, নট অনলি ইএমডব্লিউ, এটা যে কোনো ম্যাটারের জন্য এখানে তুমি বসাতে পারবে। তাহলে ক্রিকেট বলের জন্য তাহলে আমি এখানে ল্যামডা ইকুয়াল টু h/mc না লিখে mv যদি লিখতে পারি, তাহলে ক্রিকেট বলের জন্য এটা অ্যাপ্লিকেবল, মাস ইন্টু ভেলোসিটি অফ, হ্যাঁ এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে তখন। তো বলছে এইটা তুমি করতে পারো, এটা তোমার পারমিটেড। এবার এই আইনস্টাইন তো আর, এরা তো রিয়েলিস্টিক পারসন, এরা তো আর গাল গল্প দিতে পারে না যে করে দাও মানে করে দাও। এর পিছনে আইনস্টাইন নিশ্চয়ই কিছু ভেবেছে, ভেবে তারপর বলেছে এটাকে জেনারেলাইজ করো। সেই কি ভেবেছে সেটা আমরা পরে পড়বো, যে কেন এটাকে জেনারেলাইজ করা হলো, যে কেন শুধুমাত্র এটা ইএমডব্লিউর জন্য প্রযোজ্য নয়, এটাকে জেনারেলাইজ করা যায় এনি ম্যাটারের জন্য। মানে একটা ক্রিকেট বল ছুড়ে দেওয়া হলো, তার জন্য বা তুমি ছুটছো একটা ওয়েভ জেনারেট করছো, একটা বাস ছুটে যাচ্ছে তার একটা জেনারেট করছে, একটা ট্যাক্সি ছুটে যাচ্ছে সে একটা ওয়েভ জেনারেট করছে। তার মানে অল দ্য ম্যাটারের জন্য এই ইকুয়েশনটা প্রযোজ্য। এবার যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে তখন ভি এর জায়গায় কি বসাবো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে আলোর গতিবেগ বসাবো। তার মানে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন। তো এই পর্যন্ত তোমরা লিখেছো, লেখার পরে এবার একটা কথা লিখতে হবে। লেখো দি অ্যাবাভ ইকুয়েশন, ল্যামডা ইকুয়াল টু h/mc পর্যন্ত লেখো, লিখে এবার বলো, লেখো the above equation is applicable, the above equation is applicable to material particle, if the mass কি বললাম, material particle if the mass
and velocity, if the mass and velocity of photon is replaced by the mass and velocity of material particles. Full stop. Thus, for any material particle like electron, lambda is equal to h by mv, or lambda is equal to h by p, where p is equal to mv, which is equal to momentum of particle. लिखे दो, momentum of particle. হচ্ছে? আচ্ছা, 1 মিনিট। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি একটু রিস্টার্ট করে আবার দিচ্ছি।